আজকে শেখ হাসিনা পালাইছে, পত্রিকার সম্পাদকরাও তো পালাইছে, বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালাইছে, পুলিশের আইজি কমিশনার পর্যন্ত পালাইছে, একটা ব্যবসায়ী পর্যন্ত পালাইছে। সুরঞ্জিত সেনগুপ্ত একটা রাজনীতিবিদ, আজকে তাকে কালো বিড়াল বানায় শেখ হাসিনা বিদায় করছে। রাশেদ খান মেনন, শেখ হাসিনা আপনাকে চোর বানায় ছেড়ে দিছে। রাজনীতিটা তো ভাই রাজনীতিবিদদের দিয়েই করাইতে হবে, নির্বাচন দেওয়া যাবে না। নির্বাচন দিলে ওই তারেক ক্ষমতায় আসবে, এর জন্য আমি নির্বাচন দিব? আমরা তো চাই এই সরকার সফল হোক। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল সালাম। আব্দুল সালাম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, আলোচকের মুখ থেকে বিশ্লেষণ শুনে থাকি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এগুলোর বিশ্লেষণ শুনবো অতিথির মুখ থেকে। সালাম ভাই, আপনি নিশ্চয়ই জানেন, আপনি তো বহু বছর বাংলাদেশের যে বয়স তার চেয়েও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন এবং প্রত্যক্ষভাবে রাজনীতি করছেন, এখনো সক্রিয় রয়েছেন এবং গত 17 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সর্বাত্মকভাবেই মাঠে ছিলেন। নানান জুলুম নিপীড়নের মুখেও প্রতিবাদ চালিয়ে গেছেন। এরপরে ছাত্র জনতার বিপ্লবের পরে 5 আগস্টের পরবর্তী সময় অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের শাসনভার গ্রহণ করেছে এবং এই 6 মাস চলছে আজকে। এই 6 মাসে প্রায় 136টি নানান ধরনের আন্দোলন এই সরকারকে মোকাবেলা করতে হয়েছে। যদিও রাজনৈতিক সরকার এটি নয়, কিন্তু আপনাদের রাজনৈতিক দলগুলোর এক ধরনের সমর্থন বা সহযোগিতা নিয়েই এই সরকার এগিয়ে চলছে। তারপরে রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু একটু আধটু টানপেরন আছেই নানান ইস্যুতে, বিশেষ করে বা পরবর্তী জাতীয় নির্বাচনের দিন তারিখ বা সংস্কার, এসব বিষয় নিয়ে মতানৈক্য থাকলেও বৃহৎ স্বার্থে আপনারা ঐক্যবদ্ধভাবেই চলছেন। যে জাতীয় ঐক্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গড়ে উঠেছিল, সে ঐক্য অটুট আছে। তো এই যে গত 6 মাসে 136টি আন্দোলন মোকাবেলা করতে হলো এরকম একটি সরকারকে, যদিও বিপুল জনপ্রিয় বা জনসমর্থিত সরকার, কিন্তু রাজনৈতিক সরকার নয় এটি। আপনি আসলে এই 136টি আন্দোলন কি আসলে যৌক্তিক ছিল না? এর পেছনে যে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা, যিনি পালিয়ে গেছেন এবং তার পার্লামেন্টের 300 এমপি এবং অধিকাংশ আমলা এখনো পালিয়ে আছেন, ভবিষ্যৎটা কি এই সরকারের? আপনাকে ধন্যবাদ। আবার আজকের অনুষ্ঠান যারা দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাই। দেখেন, আসলে যেটা আপনিও বললেন যে 15টা বছর বা 17টা বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি। যে আজকে একটাই, সেটা হলো যে একটা অনির্বাচিত সরকার জোর জবরদস্তি করে বাংলাদেশের ক্ষমতায় টিকে ছিল একটা ফ্যাসিস্ট কায়দায়। অনির্বাচিত না, ভোটাধিকার হরণ করে। ওইটাই আমরা অনির্বাচিতই বলি, যেহেতু ভোট দিতে দেয় নাই। আর ভোটের জনগণের তো নির্বাচন দেখিয়েছে, কিন্তু জনগণের ভোটে নির্বাচিত না। এই কারণে আমরা বলি একটা অনির্বাচিত সরকার। এবং মানুষের এটাই ছিল, আকাঙ্ক্ষাটাই ছিল, দাবি ছিল যে আমার সরকার আমি নির্বাচিত করব। কিন্তু যেহেতু ওটা জনগণের সরকার ছিল না, জনগণের আশীর্বাদ ছিল না, তার উপরে জনগণের ম্যান্ডেট ছিল না, মূলত তারা একটা আধিপত্যবাদী রাষ্ট্রের একটা শক্তির প্রতিনিধি হিসাবে তারা বাংলাদেশের ক্ষমতায় তারা দীর্ঘদিন আঁকড়ে ছিল। সেটাকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্যই মূলত কিন্তু আমরা আন্দোলনটা করেছি। এবং এই আন্দোলনের পরে আজকে ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার 3টাই কারণ, মূল কারণ যদি বলি। একটা হলো যে এই সরকারের মূল দায়িত্বটাই হলো যে একটা নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, অংশগ্রহণমূলক একটা নির্বাচন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা অর্পণ করা। এবং এই নির্বাচনের পূর্বে
নির্বাচনটা যাতে গ্রহণযোগ্য হয়, কারণ গত সরকারের আমলে আজকে প্রশাসন সহ বিভিন্ন কিছুকে তারা দলীয়করণের নামে এমন পর্যায়ে নিয়ে গেছে, সেজন্য নির্বাচনটাকেও সুষ্ঠু করার জন্য কিছু কিছু সংস্কার দরকার। কিন্তু এখানে সালাম ভাই প্রশ্নটি এই জায়গায় যে আপনি দেখবেন যে নির্বাচিত কোনো সরকারকেই এত স্বল্প সময়ে বা অল্প সময়ে এত বেশি সংখ্যক আন্দোলন মোকাবেলা করতে হয়নি। যে এই 136টি আন্দোলন মোকাবেলা করতে গিয়ে এই সরকার তো যৌক্তিক যে সংস্কারের দাবি আপনারা তুলছেন এবং ওনারাও বলছেন, সেই সংস্কার কাজে তো পিছিয়ে যাচ্ছেন কিনা? না, এটা আসলে আমি যেটা বলবো যে এটা এই সরকারেরও ভুল। এটা হলো যে প্রথম দিকেই তাদের বলা উচিত ছিল যে আমরা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, কাজে এই সমস্ত দাবি দেওয়া আমাদের কাছে করেন না, এটা হলো নির্বাচিত সরকার আসুক, তারপরে তাদের কাছে আপনার দাবিটা করেন। যদি পরিষ্কারভাবে বলে দিত, মানে সরকার তার মেয়াদ সীমা নির্ধারণ করেন, হ্যাঁ করে নাই, যদি করা উচিত ছিল, যেটা আমরা বারবার আমাদের রাজনৈতিক দলগুলো থেকে বলা হয়েছে যে আপনি একটা রোড ম্যাপ দেন, আপনি কি চান, কতদিন সময় লাগবে, এবং নির্বাচনটা করতে হলে আপনি কি কি সংস্কার করতে চান, পরবর্তী সময় কি কি সংস্কার দেওয়া, টোটাল একটা রোড ম্যাপ। কিন্তু এই সরকার কেন জানি সেই পথেই হাঁটলো না, আপনার এই কারণেই কি এত বেশি আন্দোলনের না, মুখে পড়তে এটা তো কিছু হলো যে মনে করেন ষড়যন্ত্র আছে এর মধ্যে। কারণ ধরেন আজকে আমরা তো দেখছি আনসার বাহিনী কিভাবে সচিবালয়ে ঢুকে গেছে, তাই না? আমরা দেখছি সেটাকে কেন্দ্র করে আবার ছাত্ররা ঢুকে গেছে, অর্থাৎ সবচেয়ে সিকিউরড এলাকা বিদ্যুতের এক ধরনের আন্দোলন ছিল। তারপর দেখা গেছে যে আমাদের হিন্দু ধর্মের লোকজন শাহবাগে আইসা সেখানে তারা আন্দোলনের নামে এমন একটা ইস্যু করছে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে তারা অপপ্রচার চালাইছে যে এই দেশে তাদের উপরে মানে অত্যাচার চলতেছে, মানে ক্লিনজিং চলছে। অর্থাৎ এই যে এই সুযোগগুলো কিন্তু পাইছে এই সরকারের, অর্থাৎ তাদের মানে এটা ঠিক না করার কারণে, যে তারা কি চায়। এটা কি দুর্বলতা বলবো? অবশ্যই দুর্বলতা, এটা দুর্বলতা, এবং দুর্বলতাই কিন্তু পরবর্তী পর্যায়ে যে কেউ যদি সেই সুযোগে কিছু করে তখন কিন্তু সেটা ষড়যন্ত্র হয়ে যায়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলছে তারা তাদের যেহেতু বিপুল সংখ্যক জনসমর্থন রয়েছে এবং রক্তের উপর দিয়ে বাংলাদেশের শাসনভার নিয়েছেন, তারা অত্যন্ত শক্তিশালী এবং তারা কঠোর হতে বাধ্য হবেন। আসলে এটি কি শুধুমাত্র মৌখিক কথা? শক্তি তো আমাদেরকে দিয়েই, আমরাও তো এই সরকারকে আনছি, এবং আমরাও তো ধরেন আপনি দেখেন দুর্গাপূজাটা হলো, সেই সময় দুর্গাপূজার জন্য সরকারও ডাকলো আমাদেরকে, প্লাস সেই সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব নির্দেশ দিলেন যে কোথাও যাতে কোনো মানে পূজা মণ্ডপে বিশৃঙ্খলা না হয়, পাহারা দিতে হবে, এবং আমাদের দলের নেতা কর্মীরা কিন্তু পাহারা দিল। অর্থাৎ আমি সরকারে নাই, আমার কোনো দায়িত্ব নাই, কিন্তু তারপরও রাষ্ট্রীয় দায় এটা আমার আছে। সেই কারণে নাগরিক হিসাবে, একটা রাজনৈতিক দল হিসাবে, স্টেট হিসাবে, তো সেই কারণে কিন্তু আমরা এই সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি, এবং তাদের দায়গুলো, তাদের যেগুলো দায় আছে সেটা আমার কাঁধে আমরা ভাগাভাগি করে নিচ্ছি। ওই কারণেই শক্তিটা তো সেখানে। আরেকটা যদি আপনি শক্তির কথাই বলেন, এটা তো মনে রাখতে হবে আমাদের সবাইকেই, যদি আমরা ভুলে যাই যে মনে করেন যে স্বাধীনতার পরে 72 থেকে 75 যে আওয়ামী লীগ ছিল, তাই না? একসময় তো আওয়ামী লীগের প্রচন্ড দাপট কত কিছু, কিন্তু 72 থেকে 73 74ও যাইতে পারে নাই। তারপরে তো 75-এ শেখ মুজিব মারা যাওয়ার পরে কে কি বললো তাতে কিছু আসে যায় না, কিন্তু দৈনিক বাংলার সামনে আমরা তো নিজেরা দেখছি যে সেখানে ট্যাঙ্কের মধ্যে কিভাবে মানুষ ফুলের মালা পরাইছে। এটা হলো কাজেই জনপ্রিয়তা কারো কেনা না। আর আরেকটা যেটা হলো যে সেটা যেমন আওয়ামী লীগ যেটা ভুল করছে, অর্থাৎ মুক্তিযুদ্ধটা তো কোনো একটা দলের ছিল না, এটা হোল জাতির, তাই না? আমরা সবাই অংশগ্রহণ করছি এবং দেশের পিপুল আমাদেরকে সহায়তা করছে। তো সেই কারণে তারা যখন এটাকে দলীয়করণ করতে চাইছে, তখন কিন্তু যারা ওইটার মূল শক্তি জনগণ, তারা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই যে এখনো যারা কিছু কিছু মনে করতেছে যে 2-4-5 দিন আন্দোলনের মধ্যে দিয়ে তারা বিপ্লব ঘটায় দিছে এবং তারাই মূল, এটা বলে কিন্তু ওই যে জনগণের সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ জনগণ সবকিছু, আমরা দেখেন দীর্ঘ 15 বছর, অনেকে বলারও চেষ্টা করে 15 বছর আন্দোলন করে কি করে, আর ভাই 15 বছর আন্দোলন করেই তো আজকে ওই পর্যায়ে আমি আনছি, মানে ফুটবল খেলা তো তাই না? আমরা ওই পর্যায়ে আনছি, এবং আমরাই তো বলছি, আমরা কি বলছি যে শুধুমাত্র খালেদা জিয়াকে বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য আন্দোলন না, আর আরেকটা এই আন্দোলনটা শুধু বিএনপির না,
এই সাংবাদিক বলি, ছাত্র বলি, শ্রমিক বলি, কৃষক বলি, বুদ্ধিজীবী, অর্থাৎ সবার আপামর জনগণের এই আন্দোলন। কারণ আমার গণতন্ত্র হরণ হয়েছে, আমার স্বাধীনতা হরণ হচ্ছে। তো সেই কারণে দেশটাকে বাঁচাইতে হইলে আমরা বারবার বলছি আমরা মাঠে আছি, তোমরা ছাত্ররা নামো বা অমুক শ্রেণীর নামো, তাই না? আমরা তো সবাইকে আহ্বান জানাইছি। তেমন তাই সবাই যখন মাঠে নামে আসছে তখনই ফ্যাসিবাদ পালাইতে বাধ্য হয়েছে। তো সেই কারণে এটা কারো একক না, যখনই একক নিতে চাবে তখনই কিন্তু এই যে বিভক্তিটা আসবে, যেটা আপনি বললেন। এখন কোন একত্রিত্বের ভাগাভাগি দ্বন্দ্ব শুরু চেষ্টা করতেছে না, অনেকে চেষ্টা তো করতেছে। এবং সেটা নিয়ে আজকে যদি মনে করেন যে নতুন দল বা অনেক কিছু দল করতে তো অসুবিধা নাই, করতেই পারে, কিন্তু যখন মানে এই সরকারকে বিতর্কিত করে ফেলবে, মানে কর্তৃত্ব নিয়ে বা আপনি যদি এই সরকারের মেশিনারিজ ব্যবহার করে যদি আপনি আবার ক্ষমতায় আসতে চান, যেটা আওয়ামী লীগ চাইছে, বা আপনি দলটাকে যদি সেভাবে করতে চান, অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই চাচ্ছে না। আমরা চাই, অনেকে চাবে হয়তো সেদিকে ঠেলে দিতে, সেটা কোনোভাবেই ঠিক হবে না। যেটা বলবো যে আমরা চাই ডক্টর ইউনূস সাহেব একজন নিরপেক্ষ। তার মানে এখানে যদি আপনারা সন্দেহ পোষণ করেন, তার মানে কি এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আপনাদের কোনো দূরত্ব তৈরি হয়েছে? না, দূরত্ব তৈরি না। আমরা বলতেছি যে কতগুলো বিষয় আছে। দেখেন, একটা হলো যে রোড ম্যাপ দিচ্ছে না, বলতেছে যদি অল্প সংস্কার চান এই সময়, বেশি সংস্কার চাইলে হালকা কথা তো কোনো মানে হয় না। সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া। পৃথিবী যতদিন থাকবে, সভ্যতা আরেকটা যা দেখেন স্পেসিফিক যেটা বলি, যে আমরা শুধু বিএনপি না, আজকে যে 31 দফা দেওয়া হয়েছে সেটা শুধু বিএনপির না, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করেই কিন্তু 31 দফা মানে কম বেশি 64টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে। এখন পর্যন্ত এই সরকার 31 দফা নিয়ে আলোচনায় ডাকলো না। তাদের তো উচিত ছিল। না, আমরা তো দিছি জাতির সামনে, এবং আমরা তো বারবার বলতেছি সরকারের অ্যাটেনশনে, আমরা তো বারবার বলতে যে সরকার আলোচনা, এগুলো তো কারণ একটা জিনিস, আপনি এখন এখানে অ্যাঙ্কর, আপনি সাংবাদিক, আপনি এই জিনিসটা করেন, এখন আপনার কাজটা কি আমার দ্বারা হবে? রাজনীতিটা তো ভাই রাজনীতিবিদদের দিয়ে করাইতে হবে। আপনি রাজনীতি সংস্কার করতে চান, রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করতে চান, কাকে দিয়ে? এটার মূল স্টেক কিন্তু পলিটিক্যাল পার্টি, পলিটিশিয়ান। আপনি সেখানে ওদেরকেই আপনি নিচ্ছেন না কাছে। আপনারা কারা? আপনারা যারা এটা করতে চাচ্ছেন, আপনাদের কি স্টেক আছে? আপনার 5 তারিখের আগে কে কতটুকু রাজনীতির সাথে সম্পৃক্ত আছে? এই গত ফ্যাসিবাদের আমলে যখন আমার ভোটের অধিকার কায়রা নিছে, কয়জন এটা নিয়ে প্রটেস্ট করছেন? কয়জন প্রটেস্ট করছে? আমার তো শত শত কর্মী রক্ত দিছে, হাজার হাজার নেতা কর্মী আজকে জেলে গেছে। আমরা সবাই যে জায়গায় বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার জন্য চেষ্টা হয়েছে, তারেক রহমানকে পঙ্গু করে দেওয়ার জন্য চেষ্টা হয়েছে, তাই না? এটা তো আমরা তো সাফারার। আমরা তো এটা বিনিময়ে আমরা কিছু চাচ্ছি না। আমরা চাচ্ছি যে রাজনীতিটা রাজনৈতিকভাবে ফিরে আসুক, যেটা সবচেয়ে বড়, যেটা দিন শেষে তো সালাম ভাই রাজনীতিতেই ফিরতে হবে। না, ফিরতে হবে, কিন্তু ফিরে নাই। আপনি দেখেন যে শেখ হাসিনা কি রাজনীতি করছে? সে তো রাজনীতি করে না, বিরাজনীতিকরণের প্রক্রিয়া ছিল। সে একটা বাংলাদেশের আওয়ামী লীগের একটা বৃহৎ দলের সে সভানেত্রী ছিল, সে প্রধানমন্ত্রী হয়েছে। কিন্তু আপনি দেখেন স্টেপ বাই স্টেপ সে অ্যাকশন যেগুলো নিচ্ছে, যে কাজগুলো করছে, কোনোটার সাথে রাজনীতির সম্পর্ক ছিল, এবং এমনকি দলেরও সম্পর্ক ছিল, দলটাও ছিল না। তো এইটাই তো ফ্যাসিবাদ। তা আমরা কি আজকে সেটা আজকে দেখেন কোন পর্যায়ে দিয়ে গেছে, যে হাসিনা বলতো যে নির্বাচন দেয়া যাবে না, নির্বাচন দিলে ওই তারেক ক্ষমতায় আসবে, এর জন্য আমি নির্বাচন দিব। আজকেও এই সরকারে কেউ কেউ বলতেছে নির্বাচন দিলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, এই জন্য নির্বাচন দিলে তো দোষের কিছু নাই। না, তার মানেটা কি? আপনি পিপুল কি করবে আপনি ডিসাইড করবেন, এটা পিপুলের কাছে ছেড়ে দেন, তাই না? আপনি যেটা হাসিনা, পিপুল যেহেতু উল্টা রায় দিবে, এর জন্য আমি নির্বাচনে যাব না। তার মানে সরকার যদি এই স্ট্যান্ডে থাকে, তাহলে 136টি আন্দোলন তার মোকাবেলা করতে হয়েছে লাস্ট 6 মান্থসে। সামনের সময় যত ঘনিয়ে আসবে তত কি আরো বেশি আন্দোলন সংগ্রামের মুখে পড়তে হতে পারে। আমরা তো ওই কারণে বলতেছি যে আন্দোলনগুলোর মধ্যে অনেকগুলো স্যাবোটাইজ আছে। তো সরকার, আমরা তো চাই এই সরকার সফল হোক, আমরা কোনোভাবে চাই না যে সরকার এই জায়গাটাতে একটু সমাধানের জায়গা চলে আসছে আমার মনে হয়। আপনারা চান সরকার সফল হোক, সফলতার পথটি তাহলে কি? সফলতার পথ একটাই, যে আমি যে 3টা কথা বলছি। একটা হলো যে তাকে মিনিমাম সংস্কার,
যতটুকু এই নির্বাচনটাকে মিনিমামের মধ্যে মিনিমামকে একটু সংজ্ঞায়িত যদি করেন। মিনিমামও বলতে চাই না, মিনিমাম মানে কি, অর্থাৎ একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা যে 31 দফা দিছি, আপনি প্রথম 5টা দফা দেখেন। 31 দফা তো আপনার দলীয়, দলীয় কিন্তু এটি তো জাতীয়। দলীয় না, এটা আমি বললাম যে এটা শুধু যদি দলে দেখেন ঠিক হবে না। এটা তো আমরা যারা বিরোধী দলের রাজনীতিতে ছিলাম মোটামুটি আমাদের সাথে একটা কনসেনসাস করেই এটা দেওয়া হয়েছে। তারপরও ধরেন বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল, আমি যদি আপনার কাছে আমি আমার একটা সুপারিশ দিলাম, প্রস্তাবনা দিলাম, এই প্রস্তাবনাটা কি আপনি ফেলে দিবেন? ফেলে দিবেন? তাহলে তাহলে যে প্রস্তাবনাগুলো আছে এর চেয়ে বেটার কি দিবেন আপনি? আমরা তো দেখি না। এর চেয়ে বেটার হতে পারে আলোচনা করেন, সেটা তো আলোচনা করতে হবে। আপনারা চাচ্ছেন আসলে আলোচনা হোক? আমরা চাই আলোচনা হোক, এবং এই সরকার, যেটা আমি আবার রিপিট করি, এই সরকার ব্যর্থ হোক আমরা চাই না। অনেকেই ষড়যন্ত্র করতেছে, যারা এখনো দাবি করে যে শেখ হাসিনার নামে দিতেছে কি প্রধানমন্ত্রী। হাউ কাম? সে কোথেকে প্রধানমন্ত্রী হইল? এখনো সে প্রধানমন্ত্রী কিভাবে? এটা জনরোষের সামনে সে পালায়ে গেছে, প্রকাশ্যে পালায়ে গেছে, এবং সে রিজাইন করে গেছে, তাই না? এবং উচ্চ আদালতের মাধ্যমেই তো এই সরকার প্রতিষ্ঠা। তাহলে এই সরকারের প্রেজেন্সে যখন তারা সেটা বলে, আজকে এই সরকার যদি সেখানে নমনীয় থাকে তাহলে আমি কি বলবো? আজকে বলেন আপনি আওয়ামী লীগের, এরা তো খুনি, যারা খুন করছে, যারা মা বোনের ইজ্জত হরণ করছে, যারা বাংলাদেশটাকে লোপাট করে নিয়ে গেছে, এখন পর্যন্ত একটা মামলা ওই পর্যায়ে নিছে? একটা মামলা তো আইনি প্রক্রিয়ার না, আইনি প্রক্রিয়া। খালেদা জিয়াকে কয় মাসের মধ্যে রায় দিয়ে দিছে? আমরা তো সেটা চাই না, কিন্তু আমরা তো চাই 6 মাস ইজ এনাফ। 6 মাস কম সময় না। এই দেখবে যে এই সরকার এবার চলতে চলতে আরো কয় মাস চলে যাবে। অর্থাৎ 24টা ঘন্টা কিন্তু কম না। আপনি যদি কাজটা করেন, আপনার কাজ যদি ফেলে রাখেন, ওই যে বললাম যে আপনার 3টা কাজ, আপনি একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য আপনি একটা টার্গেট ফিক্স করবেন, এর জন্য কি কি সংস্কার করা দরকার সেটা আপনি নিয়ে আসবেন, প্লাস আপনার চলমান ডে টু ডে ওয়ার্ক যেগুলো আছে সেগুলো আপনি করবেন। এর বাইরে আপনার এত আন্দোলনের কাছে আপনি যান কেন? যেটা আমি প্রথমেই বললাম, আপনি সোজা বলে দেন যে ভাই এটা আমার কাজ না, এটা নির্বাচিত সরকার আসবে তারপরে সে করবে। আপনি এখন যে সমস্ত করে যাচ্ছে, যদি আজকে এখন মনে করে যে কিছু একটা আসলো সেটাই আপনি করে গেলেন, তো এটা কি দেশের জন্য মঙ্গল হবে? নাও হইতে পারে। আবার যেটা মনে করে, এর আগেও তো এরকম ইন্টেরিয়াম গভর্নমেন্ট ছিল, পরবর্তী রেগুলার গভর্নমেন্ট যদি আপনি এটা এন্ডোর্স না করে, তার মানে রাজনৈতিক দলগুলোর সাথে আসলে এই জন্য আপনাকে ডিফারেন্স রাখা যাবে না। প্লাস আপনি এত কাজ করেন না যেটা পরবর্তী পর্যায়ে আবার এটাকে অ্যাপ্রুভালের জন্য আপনার নিজস্ব মন মতো একটা সরকার গঠন করতে চিন্তা করতে হয়, ওইটা করে না। এখন আপনি সবার সরকার আছেন, আপনি সবার সরকার সসম্মানেই থাকেন। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে যে ছাত্রলীগের প্রিভিয়াস কর্মকাণ্ড, লাস্ট 15.5 ইয়ার্সের যে কর্মকাণ্ডের কারণে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এবং এক সময় এই 5 আগস্টের পরবর্তী সময় বেশ সরব ছিল ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে জোরালো দাবিও উঠেছিল নানান জায়গা থেকে। সর্বশেষ অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণী যে টাস্ক ফোর্স, এই টাস্ক ফোর্সের একটি সুপারিশ এসেছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের। এটি আপনি একজন পলিটিশিয়ান হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন? এটা শোনেন, আমরা ছাত্র রাজনীতি করতে যে দেশের জন্য যুদ্ধ করছি, স্বাধীনতা আনছি, কাজে কোনোভাবেই বাংলাদেশের যে অবস্থা আপনি যদি এখনো দেখেন, তাহলে ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা এখানে অবশ্যই আছে। তবে সেটা লেজুর ভিত্তিক না, রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক না। কিন্তু রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো তো কোনো না কোনো দলের লেজুর ভিত্তিক না, এটা ডিপেন্ড করে। দেখেন, স্বাধীনতার আগে যদি সেই সময় আমরা যদি রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক করতাম, তাহলে স্বাধীনতার পতাকা উঠতো না। জোর করে আমরা স্বাধীনতার পতাকা উড়াইছি, শেখ মুজিবের গাড়িতে জোর করে পতাকা লাগানো। রাজনৈতিক প্রভাব মুক্ত থাকবার কারণেই না, প্রভাব মুক্ত না, ওটা হলো আপনার সেই কারেজটা থাকতে হবে। অর্থাৎ আপনি ছাত্র রাজনীতি করবেন, আপনি এখনো যদি চিন্তা করে দেন এখানে এমপি হয়ে যেতে হবে, আপনার কাজে বসের সহযোগিতাটা লাগবে, আনুকূল্য পাওয়ার জন্য। আনুকূল্য পাওয়া, আপনি আনুকূল্য চাবেন কেন? আপনি রাষ্ট্রের জন্য রাজনীতি করবেন,
দেশের জন্য তার মানে কি রাজনীতি, বর্তমান মানুষের জন্য রাজনীতিতে করবে। এই প্রবণতা বেড়ে গেছে? না, এই জন্যই যে বলে রাজনীতিটা আজকে ওই জায়গায় নাই। রাজনীতি না, আজকে সবকিছুই দেখেন, আজকে টোটাল মোরালিটি যে ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা। রাজনীতি না, শুধু রাষ্ট্রের সকলগুলো সেক্টর ধ্বংস। আপনি দেখেন কাকে ধ্বংস করে নাই? সাংবাদিক। আজকে শেখ হাসিনা পালাইছে, আপনার পত্রিকার সম্পাদকরাও তো পালাইছে, আপনার একটা বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালাইছে, আজকে একটা পুলিশের আইজি কমিশনার পর্যন্ত পালাইছে, একটা ব্যবসায়ী পর্যন্ত পালাইছে। অর্থাৎ এমন কোন সেক্টর নেই। আপনারা দেখেন যত কিছু যেভাবেই নেন না কেন, সুরঞ্জিত সেনগুপ্ত একটা রাজনীতিবিদ, আজকে তাকে কালো বিড়াল বানায় শেখ হাসিনা বিদায় করছে। আজকে রাশেদ খান মেনন, আমি ওনার সামনেই বলছি, উনি যখন ছিল বাইরে তখনও বলছি যে আপনার একটা অতীত আছে, আপনি আপনার শুধুমাত্র কিছু পাওয়ার জন্য আজকে কি করছেন, যে শেখ হাসিনা আপনাকে চোর বানায় ছেড়ে দিছে। অর্থাৎ সে এমন কোন সেক্টর বাদ দেয় নাই, সবাই, অর্থাৎ নিজে যেহেতু পচে গেছে আপনাকেও পচাইছে। পচন কি গত 15 বছরেই একদম পচায় শেষ করে, যাতে কেউ যাতে কেউ কথা না বলতে না। সালাম ভাই, এই যে রাজনীতির যে পচন, এই পচন কি গত 15 বছরেই হয়তো গন্ধ ছুটেছে, কিন্তু পচন তো আরো আগেই শুরু হয়েছে? না না, আগের আপনার এটা একটা বললাম তো, যে চলমান নদীর স্রোতটা আজকে বুড়িগঙ্গার পানি পচে গেছে। এটা নদীর পানি, চিন্তা করতে পারেন? পৃথিবীর কোথাও দেখাতে পারবেন? তাই না? তার মানে এটা বন্ধা হয়ে গেছে, এবং ওইটার মধ্যে দিয়ে পচা ডোবা ওই মিল ফ্যাক্টরির সমস্ত আবর্জনাগুলো এমন ভাবে যায় যেটা অপরিকল্পিত। আজকে সে জায়গায়, এবং সেটাতে তারপরে মনে করেন যদি স্রোত থাকে তাহলে কিন্তু সেগুলো ভাষায় নিয়ে যায়। তা আজকে রাজনীতিতে, আজকে গত 15 বছরে আপনি দেখেন, ওই যে ছাত্র রাজনীতির কথা আবার ঘুরে আসি, আমরা তো দেখছি এই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট তারা বলছে উই হেট পলিটিক্স। এটা তারা বলেনি, বলতে বাধ্য হয়েছে। বলতে বাধ্য না, অর্থাৎ এইখানে আপনি দেখেন যত কিছু, আমাদের ছাত্র দলের একটা ছেলে ইউনিভার্সিটিতে ঢুকতে পারছে, এবং যখন মার দিছে 10টা ছেলে এসে তার পাশে দাঁড়াইছে। আমরা দেখেছি সুলতান সালাউদ্দিন টুকুর মতো মানুষ। এই জন্য বললাম যে এই জন্যই বললাম, যদি আজকে ওই যে বললাম যে যখন ভোটের অধিকার আমার কেড়ে নিছে, আমার কোন একটা বিশ্ববিদ্যালয় এটার জন্য প্রটেস্ট হচ্ছে যে আমি ভোট দিতে পারবো না কেন? কাজে এই যে ছাত্র রাজনীতি আপনি বন্ধ করতে, তাহলে বিক্ষোভটা হবে কোত্থেকে? বাংলাদেশে বিবেক আসলে সৃষ্টি হয় না না, এই জন্য যত কিছু বাংলাদেশের যত আন্দোলনই বিশ্বের বাদ দিলাম, বাংলাদেশের যত আন্দোলনই বলেন সেখানে তো ছাত্রদের ভূমিকাটা অগ্রণী, তাই না? আজকে অনেকে বলে আরে ভাই এটা তো ঠিক যে আমি যখন ছাত্র ছিলাম, আমি তরুণ ছিলাম, ওই বয়সে আমি যেটা করতে পারছি, এখন আমি একটা বক্তৃতা দিতে পারবো, তাই না? আমি একটা পরামর্শ দিতে পারবো, আমি একটা ভালো কথা বলে তোমার মোল্ড করতে পারবো, কিন্তু ওইটার মতো তো আমি যে মাঠে দাঁড়ায় সেরকম টাস্ক ফোর্সের এই সুপারিশ আপনি গ্রহণ করছেন না? না, এটা তো এটা কি তাহলে ওরা গ্রহণ করতেছে? এখন যারা ছাত্র নেতা আছে না, তারা নিশ্চয়ই করবে না এই টাস্ক ফোর্স। তাহলে না না, তাহলে এখন যারা ছাত্র আছে তারা তো এখনো ছাত্র মানে প্রতিষ্ঠানগুলোতেই তারা ব্যবহার করতেছে, তাহলে এটা দ্বিমুখ হয়ে গেল না? আপনি যদি বলেন আজকে তাহলে যদি আপনি একটা নীতি অনুসরণ করেন তাহলে তো দ্বিমুখী হয়ে গেল। এটা হলো যে আসলে যেটা আমি মনে করি যে একটা ছাত্র রাজনীতি করে আসছি, রাজনীতি করি, এবং যে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া, এটা অর্থাৎ নিউ লিডারশিপ। এবং আরেকটা হলো যেটা বললাম যে সব ধ্বংস করা হয়েছে, কারণ এটা আধিপত্যবাদী শক্তির একটা পরনির্ভরশীলতার জন্য। এখানে মনে করেন এখন আপনি দেখান যে রাজনৈতিক নেতা এখন যে কয়জন আছে, এর বাইরে আগামী 10 বছরের মধ্যে আপনি 10টা নেতা দেখান, বা বিগত 15-20 বছরে এমন কয়টা নেতা বের হয়ে আসছে যাদের উপর আমরা ডিপেন্ড করতে পারি। রাষ্ট্রটা চলবে কিভাবে? তাহলে সেখানেই তো আপনি রাজনীতির সমালোচনা করবেন, অথচ রাজনীতিরে পরিষ্কার করে দিবেন না, রাজনীতির মাঠ পরিষ্কার করবেন না। আপনি আবার রাজনীতিতে আইসা আপনি মন্ত্রী হইতে চাবেন, এমপি হইতে চাবেন, রাজনীতিবিদদের রাজনীতি কাদের নিয়ে? তাদেরকে নিয়ে। তাহলে তো এটা তো হলো না, তাই না? সেলফ কন্ট্রাডিক্টরি বক্তব্য। জি, আমরা শেষ করব। শেষ দিকে আরেকটি বিষয় যেটি আপনি দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছাত্রী কলেজের শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে, এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু তাদের অধিভুক্ত ছাত্রী কলেজকে তাদের
আওতার বাইরে দিয়ে দিয়েছেন, তারা অধিভুক্ত আর নেই। তো সেক্ষেত্রে এখান থেকে অধিভুক্ত বের হয়ে তারা কোনটার অন্তর্ভুক্ত হলেন সে ধরনের মীমাংসা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। পক্ষান্তরে তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয়ের দাবিতে ছাত্ররা আন্দোলন করছে, আর অপরদিকে সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কমানোর সুপারিশ করা হয়েছে। তাহলে এই যে নতুন বিশ্ববিদ্যালয় করা হলো, মানে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করা হলো, কমিয়ে এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন এখন বা বিগত দিনে করেছেন, তাদের গতিগন্তব্য কি হবে? কমাবেন কিভাবে? তা আমি যদি বলি যে আজকে যারা বলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বেই আজকে সবকিছু হয়ে গেছে, তাহলে তারাই তো ক্ষমতায় আছে। তাদের আমলে আবার এই আন্দোলন করতে হইলো কেন, বা এই অবস্থা হইলো কেন, এই সমস্যাটা তারা সমাধান করতে পারলো না কেন, এইটা নিয়ে কেন আন্দোলন করতে হচ্ছে? এর পেছনে তো সেই পরাশক্তিও থাকতে পারে। তারা কি করলো? তারা আপনার বলার ক্ষমতা আমার কাছে, তা আমি কি করলাম? আমাকে একটা কথা বলে যে আজকে গতকালকে, যেটা সবচেয়ে দুঃখের ব্যাপার, যে গতকালকে আমরা দেখলাম যারা বিগত আন্দোলনে যারা অঙ্গহানি হয়েছে, চোখ হারাইছে, পা হারাইছে, হাত হারাইছে, এখন পর্যন্ত তাদের সুচিকিৎসার জন্য, তাদের পুনর্বাসনের জন্য আবার রাস্তায় নামতে হইতেছে। তো এই সরকার কি করে? কয়টা মানুষ আছে, এই কয়টা মানুষকে কত টাকা লাগে? যে জায়গায় এক একটা ফ্যামিলি হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে গেছে, আজকে একটার টাকা আইনলি তো এদেরকে দিয়ে শেষ হবে না। এটা কেন এখনো সরকার করতেছে না? কেন বারবার তারা রাস্তায় নামে আসতেছে? কেন করছে না? এটা হলো, এটাই বিষয়টা হলো যে আমি এটার বেনিফিশিয়ারি হব, কিন্তু এটা যাদের দ্বারা বেনিফিশিয়ারি তাদের দিকে আমি দেখবো না। এটা হলো যে আমার এটা কমিটমেন্ট, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার কি কমিটমেন্ট হারিয়েছে? কোথায়? যে দেখতেছি, আমি তো বললামই, যদি তারা এটাকে আমি ব্যবহার করতেই না চাই, যে শেখ হাসিনারা আওয়ামী লীগ কি করছে, ওরাই মুক্তিযোদ্ধা, ওরাই বাংলাদেশ, কিন্তু কইরা কি হয়েছে? সব নিজেরাই খাইছে। কিন্তু যে জনগণের জন্য, যেটা আমি প্রথমেই বলছি, যে জনগণ এটা করলো, আজকে 5ই আগস্ট কোনোভাবে ঘটতো যদি পিপুলস না নামতো এবং সেনাবাহিনী যদি সেই রোল প্লে না করতো, আজকে আরো কয়েক হাজার মাইরা শেখ হাসিনা, এমনি তো সে ফ্যাসিস্ট হয়েছেই, গণহত্যা করছে, আরো কয়েক হাজার মারতো, এই অবস্থা তো হইতো না। সে তো চাইছিল তাই না? যে জায়গায় রাষ্ট্রের সকল, আজকে একটা কৃষক কেন নামছে, এটা শ্রমিক কেন নামছে, আজকে যারা এই যে শহীদ হয়েছে, যারা মারা গেছে, তাদের অধিকার আদায়ের জন্য নেমেছে। তাদের অধিকার, তাদের ওইটাই যে এই সরকার এখন খেদাইতে রাষ্ট্রের মালিকানা, আমার মালিকানা ছিনতাই হয়ে গেছে, রাষ্ট্রের মালিকানা সে বেচা ফেলছে। তাহলে কি মোটা দাগে সালাম ভাই আপনার মন্তব্য এরকমই যে অন্তর্বর্তীকালীন সরকার যে স্পিরিটের উপরে দাঁড়িয়েছে সে লাইনচ্যুত হয়ে যাচ্ছে বা লাইনচ্যুত হয়ে গেছে বা কমিটমেন্ট ব্রেক করেছে, এরকম কি? আমি ওইটা এখনো বলতে চাই না। আমরা চাই যে এই সরকার সেটাতে থাকুক। আমি প্রথমে যেটা বলছি আবার বলি যে আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক। ব্যর্থ হইলে জাতির জন্য সামনে আরো অন্ধকার। কাজে আমরা চাই যে ডক্টর ইউনূস দেশ বিদেশে একটা সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। এখন যাদেরকে নিয়ে উনি সরকার বানাইছে, স্বাভাবিকভাবে অনেকের অনেক রকম চিন্তা ভাবনা থাকতেও পারে, কিন্তু আমরা বলতেছি যে স্পিড নিয়ে তাদেরকে বসানো হয়েছে সেই স্পিডের ওইটার মধ্যে উনি থাকুক। একটা হলো যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে সংস্কারটা দরকার সেই সংস্কারটা করুক, আর গ্রহণযোগ্য নির্বাচনটা করুক। আর একটা হলো যে ডে টু ডে ওয়ার্ক যেগুলো আছে সেগুলো সে করুক। এর বাইরে সে ক্যানভাস বাড়ায় ফেলছে অনেক, এটাকে গুটে আনা তার পক্ষে সম্ভব না। এই যে বললে আপনি এত দাবি দেওয়ার দিকে তার যাওয়াই উচিত না। জি, তার মানে সংস্কার তো তারাও বলছে যে একেবারে যৌক্তিক সংস্কার, কিন্তু এটার জন্য তো সময় দিতে হবে। না, সময় 6 মাস চলে গেছে। শোনেন, আপনারা কি বেশি সময় দিতে চাচ্ছেন? না, বেশি সময় দিলে তো আমরা দেখতেছি আরো খারাপের দিকে যাচ্ছে। আপনি একটা কাজ শোনেন, আপনি আজকে যদি এই সরকার আইসা তেমন কিছু করতে পারতো, পাবলিক কিন্তু আমাদের বলতো এই কেন আপনারা চিল্লাইতেছেন, ভালো কাজ করতে দেন। এখন তো পাবলিক আমাদের বলতেছে ভাই কি হলো, যেমন আগে বলতো শেখ হাসিনা আমলে ভাই আর কয়দিন রাখবেন, একে এইভাবে বলতো ভাই আর কয়দিন রাখবেন, হাসিনা ফেলান না কেন। এখনো তো ভাই কি হইলো, নির্বাচন কি হবে না হবে না, না কি হবে, নাকি আবার অন্য কিছু হবে। এই যে পাবলিকের মধ্যে তো এই প্রশ্নগুলো আসতেছে। আরেকটা হলো যে আমরা তো পাবলিকের সাথে চলি, আমাদের তো দায় আছে জনগণের কাছে, তাদের তো দায় নাই। অন্তর্বর্তীকালীন সরকারের না, তাদের কি দায় আছে বলে না? কালকে যদি তারা সরকারে না থাকে কে জিজ্ঞেস করবে?
তো কাজে সেটার জন্য বলি যে আমরা তাই যে তারা সফল হোক, এবং সফল হওয়ার জন্য তাদের ক্যানভাসটা যে বড় করছে এটাকে ক্লোজ করে আনুক, এবং এখন ইমিডিয়েটলি রাজনৈতিক দলগুলোর সাথে বসে, রাজনৈতিক দলগুলোর সাথে ওইটাই শক্তি তার, জনগণের সাথে রাজনৈতিক দলও আছে। এবং সেখানে আমি খালি বিএনপি বলতেছি না, দেখেন বিএনপি 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 আর কি করবে? বিএনপি এত বছর ধরে আমরা করতেছি, এবং এই যে 5ই আগস্ট যে অভ্যুত্থান হলো সেই সময় আপনি দেখেন যেখানে আমি সহ আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর বিরুদ্ধে যে মামলা হয়েছে, অন্য কার বিরুদ্ধে হয়েছে? কার বিরুদ্ধে হয়েছে আপনি বলেন? এই যে যারা আজকে উপদেষ্টা আছে কার বিরুদ্ধে হয়েছে? সেই সময় তো এই যে হত্যা মামলা বলেন, ওই জ্বালানো মামলা বলেন, পোড়ানো মামলা বলেন, দেশদ্রোহী মামলা বলেন, সব তো আমাদেরই হয়েছে। যদি 5ই আগস্টে শেখ হাসিনাকে বিতাড়িত করা না যাইতো তাহলে এগুলো নিয়ে তো আমরাই আজকে চূড়ান্ত পর্যায়ে আমাদের পরিণতিটা কি হইতো, তাই না? তো এই জন্য আমরা তো সেটার বেনিফিট চাচ্ছি না। আপনি দেখেন আমাদের তারেক রহমান সাহেব কিন্তু পরিষ্কার 5 আগস্ট শেখ হাসিনার পতন না হলে দায় বিএনপির নিতে হতো। হ্যাঁ, 100%। তারা তো বলতেছিল, এটা সরকার বলতেছিল না এই সব বিএনপি করাইতেছে, এবং যে কারণে মামলাও দিছে আমাদের বিরুদ্ধে, তাই না? মামলাও দিছে, গণগ্রেপ্তার মামলা দিছে, গ্রেপ্তার করছে, তাই না? যেখানে হত্যা হয়েছে সেই মামলা আমাদের দিছে, যেখানে পোড়ানো হয়েছে মামলা আমাদের দিছে, রেল লাইন ভাঙছে মামলা আমাদের দিছে তো আমাদের। তো সেই কারণে বললাম যে আমরা তো তারপরও সেটা বেনিফিট নিতে চাচ্ছি না। বিএনপি আর কি করবে? আমরা বলছি ভাই একটা নির্বাচন, আমরা শেষ করব সালাম ভাই। আমরা চাচ্ছি যে একটা নির্বাচন জনগণের উপর আস্থা থাকতে হবে। আমরা জনগণ কাকে ভোট দিবে জনগণ জানে, আমি তো জানি না। কাজে তারা আগেই অগ্রিম মনে করে যে বিএনপি হাসিনাও ঠেকাইতে চাইছে, এখনো যদি কেউ ঠেকাইতে চায় তাহলে তো সেটা জনবিরোধী হয়ে গেল। কাজে আমরা যেটা চাই, দেশের আজকের এই পরিস্থিতিটা যেটা আসছে এটাকে কোনোভাবেই আবার নষ্ট হোক, এটা আমরা চাই না। আমরা চাই ডেমোক্রেসিটা এখনো ফিরে আসে নাই, ডেমোক্রেসিটা আমরা পাই, এবং ডেমোক্রেসির মধ্যে যে দেশের মালিকানা যে ছিনতাই হয়ে গেছিল, জনগণ তার ভোটের অধিকারটা পেয়ে আবার মালিকানাটা তার হাতে আসুক। আর সংস্কার এটা চলমান, আপনারাও এটা কন্টিনিউ করবেন? আমরাও করবো। প্লাস আমরা যেটা বলছি, যদি চায় সরকার সব রাজনৈতিক দলকে নিয়ে অন্তত একটা তারা রাখতে পারে যে আমরা নির্বাচিত সরকার এক ধরনের অঙ্গীকার হওয়া উচিত। আমি মনে করি এটা আমার দলের না, আমি ব্যক্তি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এক ধরনের অঙ্গীকার করতে পারে যে আমাদের এই লাইনগুলো রাখা উচিত, মানে যেই সরকারে এই প্রিন্সিপালের উপরে চলতে হবে, প্রিন্সিপালের উপর ভিত্তি করে আমি চলবো। জি, ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার এই যে জনগণ বা রাজনৈতিক দলগুলোর যে গণদাবি, এই দাবির সাথে এই দাবির যৌক্তিকতা নিয়ে তাদের সাথে আলোচনা করে যৌক্তিক পথেই উদ্ভূত যে দ্বিধাদ্বন্দ্ব বলবো না, ঠিক সামান্য যে দূরত্ব তৈরি হয়েছে সে দূরত্ব ঘুচিয়ে 5 আগস্ট যে আকাঙ্ক্ষা নিয়ে এই বাংলাদেশ নতুনভাবে যাত্রা শুরু করবার যে উদ্যোগ নিয়েছে সে উদ্যোগ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে, সে প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গে থাকুন। খোদা হাফেজ।